12 দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব। প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। IRGC জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন, ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে? এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, এটি কমপক্ষে 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত 13ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র 24 ঘন্টার মধ্যে IRGC পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। 12 দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত 1064 জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী, যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, 2025 সালে ইরান অন্তত 1000 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে 64 জনকে ফাঁসি দিয়েছে, প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। আগের বছর যেখানে 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান। কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর বৃত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বাবাক শাহবাজি নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের IRGC আরও 8 জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? 21,000 মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে, তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে 100 জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ।
তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসের দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। 3 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হলো মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক। যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো MiG-29 যুদ্ধ বিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়ে। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন MiG-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, MiG-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে। যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা। বিশেষজ্ঞরা বলছেন Su-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান MiG-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধ বিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। একসময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। বিশ্বমানচিত্রে একবারে কণ্ঠস্বর গড়িয়েও থাকলো কাঁপন, কিন্তু ইরান নড়বড়ে হয়নি। চাপ বাড়লে তারা পিছিয়ে যায় না, বরং আরও শক্ত হয়ে ওঠে, এবং সেটাই বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। তার যুক্তি সহজ, আমেরিকা আলোচনার আড়ালে নিজের সত্য চাপিয়ে দেবে। খামেনি বলেন, যদি কোনো জাতি ভয়ে বা চাপের সামনে নত হয়ে আলোচনা করে, তবে সেটি শেষ হতে জানে না। আজ পারমাণবিক বিষয়ে দমে গেল, কাল ক্ষেপণাস্ত্র বা অন্য ক্ষেত্রে দমানো শুরু হবে।
এই অবস্থান এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 19 সেপ্টেম্বর যে প্রস্তাব পাশ হয়েছে তাতে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা খোলা রাখা হয়েছে। যদি কয়েকদিনের মধ্যে কোনো বড় চুক্তি না হয় তাহলে 28 সেপ্টেম্বর থেকে ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু হতে পারে, যেগুলো 2015 সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। ইরানের কূটনৈতিক ও কড়া কণ্ঠস্বর একসাথে দেখা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল ভবিষ্যৎ নিষেধাজ্ঞা ও পরিদর্শকদের প্রবেশাধিকার। পশ্চিমা দেশগুলো বলছে ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম সীমিত না করে অথবা আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকারে বাধা দেয় তবে নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে না। তথ্যগুলো যতই কড়া হোক না কেন, খামেনির বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাস আছে। তিনি বারবার জোর দিয়ে বলেছেন ইরান কোনো একান্ত হুমকির সামনে নামে নত হবে না। তার ভাষায় একবার দুর্বলতা দেখালে সেটা আর থামবে না, তাই শক্তভাবে দাঁড়াতে হবে। এই কটূক্তি কেবল কণ্ঠস্বর নয়, এটি নির্দেশ করে যে ইরান এখন কূটনীতি ও আত্মনির্ভরতা দুটোতেই জোর দিচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্টের অভ্যন্তরেও কঠোর সুর শোনা যায়। ইরানের এক এমপির নেতৃত্বে 70 জন সংসদ সদস্য একটি চিঠিতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দাবি তুলেছেন। এই দাবি ইঙ্গিত দেয় যে কট্টরপন্থী অংশগুলো শক্তি বাড়ানোর পক্ষে এবং তারা মনে করে পারমাণবিক সমৃদ্ধকরণই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার হুমকি পরিণতিকে একদিকে কাঁপিয়ে তুলছে, কিন্তু অন্যদিকে সে চাপ ইরানের মধ্যে প্রতিরোধ শক্তিকে আরও চেপে ধরছে। অর্থাৎ নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের মিশ্রণ ইরানকে নরম করার বদলে তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং রাজনৈতিক মঞ্চে কড়া পক্ষগুলোর কণ্ঠস্বর জোরালো করছে। খামেনির বক্তব্য বলছে তারা আলোচনার নামে ওপর থেকে নির্দেশ মেনে নেবে না, বরং নিজেদের শর্তে নিজেদের মর্যাদায় দাঁড়াবে। বৈশ্বিক চাপের সামনে ইরান চুপ করেনি, সে প্রতিরোধ গড়ে তোলে। যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খুলে দিলেও খামেনি সে দরজা থেকে সরাসরি ঢোকাটা প্রত্যাখ্যান করেছেন। যারা মনে করেন চাপ বাড়লে ইরান নত হবে, তাদের সামনে এখনই সবচেয়ে বড় বিপরীত ফল ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ইরান তার শক্তি একবার হারিয়ে যাওয়া ভূত আবার ফিরে এসেছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ঘিরে ফের কাঁপছে বিশ্ব রাজনীতি। প্রশ্ন একটাই, এই মাটি কি আবারও আমেরিকার বুটের শব্দ শুনবে? কিন্তু আফগানিস্তান এবার ভিন্ন। তালেবানরা ঘোষণা করেছে 1 ইঞ্চি জমিও আর ফেরত যাবে না। প্রয়োজনে 20 বছর যুদ্ধ করতেও তারা প্রস্তুত। বাগরাম বিমান ঘাঁটি দখলের ঘোষণা দিয়ে ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এই ঘাঁটি দখল করে তালেবানরা। কিন্তু এখন ট্রাম্প বলছেন ঘাঁটিটি ফেরত না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। বিতর্কের সূত্রপাত হয় 18 সেপ্টেম্বর ব্রিটেন সফরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্পের মন্তব্যে। তিনি দাবি করেন বাগরাম বিমান ঘাঁটি আমেরিকা তৈরি করেছে এবং সেটি আবারও ফেরত পেতে হবে। তার মতে এই ঘাঁটি থেকে সহজেই নজরদারি করা যাবে চীনের পারমাণবিক কর্মসূচির উপর, কারণ সেটি মাত্র 2100 কিলোমিটার দূরে। ট্রাম্পের ভাষায় কৌশলগত স্বার্থেই আমেরিকার হাতে ফেরত আসা উচিত বাগরাম। ট্রাম্প পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, বাগরাম ঘাঁটি আমরা বানিয়েছি। আফগানিস্তান যদি ফেরত না দেয় তবে খারাপ কিছু ঘটতে চলেছে। তবে সেই খারাপ কিছুর অর্থ স্পষ্ট করেননি তিনি। আবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা কাবুলের সঙ্গে কথা বলছি, দ্রুতই ঘাঁটি ফেরত চাই, না দিলে সবাই দেখতে পাবে আমরা কি করতে যাচ্ছি। এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ বলেছেন, কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ঘাঁটি ফেরত চাইছে, কিন্তু সেটি কখনোই হবে না। আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। তিনি স্পষ্ট করে দেন, আফগানদের জন্য ঘাঁটির মালিকানা প্রশ্ন নয়, বরং মর্যাদা ও স্বাধীনতার প্রতীক। এখানেই টুইস্ট। যুক্তরাষ্ট্র ভেবেছিল হুমকি দিয়ে আফগানদের চাপানো যাবে, কিন্তু বাস্তবে তালেবানরা তাদের সুর আরও উঁচু করেছে। তারা জানিয়েছে প্রয়োজনে আগামী 20 বছরও তারা আমেরিকার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। আফগানরা বলছে এই ঘাঁটি রক্ত দিয়ে দখল করা হয়েছে, তাই সেটা আর ফিরিয়ে দেওয়া যাবে না।
ফলে প্রশ্ন উঠছে, আবার কি আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হতে যাচ্ছে? 2001 সালের পর 2 দশক ধরে যুদ্ধ করে $ট্রিলিয়ন খরচ করার পর যে দেশ থেকে মার্কিন সেনারা হন্তদন্ত হয়ে ফিরে গিয়েছিল, সেখানে কি আবারও তারা পা রাখবে? আফগানিস্তানের শক্তি আজ শুধু সামরিক নয়, মানসিকও। তালেবানরা দেখাতে চাইছে যুদ্ধ ক্লান্ত এই দেশের মাটি আর দখলদারদের স্বাগত জানাবে না, বরং আগ্রাসনের মুখে তারা দাঁড়াবে আরও দৃঢ়ভাবে। সুতরাং বাগরাম ঘাঁটি নিয়ে টানাপোড়েন কেবল একটি সামরিক স্থাপনার প্রশ্ন নয়, এটি এক নতুন সংঘাতের সম্ভাবনার প্রতীক, যেখানে দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের মেঘ জমতে শুরু করেছে। আর সেই মেঘ কতটা ভয়ঙ্কর হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট, ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল।